কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে প্রত্যেকটি মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের মধ্যে যাদের প্রথম সেমিস্টারে বাংলা সেক পেপার রয়েছে অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই পেপারটি রয়েছে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা সেক পেপারে যে পর্ব 2 রয়েছে অর্থাৎ প্রুফ সংশোধন সেখান থেকে গুরুত্বপূর্ণ 3টি বড় প্রশ্নের উত্তর তোমাদের অডিও নোটস হিসেবে পরিবেশন করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো প্রথমে জেনে নিই আমরা প্রুফ সংশোধন কী। সবার আগে বলবো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে এই 3টে বড় প্রশ্নের যে আমি অডিও নোট পাঠ করব সেটা কিন্তু অবশ্যই শুনে খাতায় লিখে নেবে। পরীক্ষায় যাদের সেক পেপার রয়েছে তাদের জন্য কিন্তু এই 3টে প্রশ্ন এই অংশ থেকে অর্থাৎ প্রুফ সংশোধন অংশ থেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমেই তাহলে প্রুফ সংশোধন কী বা প্রুফ সংশোধনের প্রথমেই ভূমিকা অংশে আমরা ছোট্ট কিছু জিনিস লিখে নেব। খাতার ওপরে সর্বপ্রথমে লিখবে হাতে লেখা যে কোনো রচনাকে পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। ম্যানুস্ক্রিপ্ট বানান কি? MANUSCRIPT, ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। এই পাণ্ডুলিপিকে যখন ছাপার ব্যবস্থা করা হয় তখন অস্পষ্ট হাতের লেখা, বানান সম্পর্কে অজ্ঞতা, অসাবধানতা, চোখের ভুল ইত্যাদি কারণে বিভিন্ন ধরনের ভুল থেকে যায়। এ ধরনের ভুল সংশোধনের কাজকে বলা হয় প্রুফ সংশোধন বা প্রুফ রিডিং। এ বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে বানান ও যতিচিহ্নের সঠিক ব্যবহার, সম্পাদনা অর্থাৎ শব্দ ও বাক্যাংশের সুচারু প্রয়োগ এবং উপযুক্ত শিরোনাম চয়ন করতে শিখতে হবে, আর তার জন্য মনোযোগ সহকারে বারবার অনুশীলনের প্রয়োজন। প্রুফ সংশোধনের জন্য প্রথমে কয়েকটি চিহ্ন বা সংকেত শিখতে হবে। এই চিহ্ন বা সংকেত প্রুফ সংশোধনের সময় প্রদত্ত অনুচ্ছেদের বাঁ দিক ও ডান দিকের ফাঁকা জায়গায় লিখতে হয়। অনুচ্ছেদে কী ধরনের পরিবর্তন বা সংশোধন হওয়া চাওয়া হচ্ছে তা বোঝানোর জন্য এগুলি লেখা হয়। প্রতিটি ভুলকে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য দুটি ভুল সংশোধনের মাধ্যমে একটি বাঁকা দাগ বা অবলিক মার্ক দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে প্রুফ সংশোধনের জন্য অনেকগুলি চিহ্নের ব্যবহার করা হয়ে থাকে। তোমরা সেক্ষেত্রে কি করবে, চিহ্নটাগুলো এত চিহ্ন তো এখানে লিখে দেখানো সম্ভব নয়। তোমরা যারা ক্লাস 11-এ বাংলা পড়েছিল অবশ্যই সকলে, সেখানে প্রত্যেকের কাছে সহায়িকা ছিল ক্লাস 11-এর বাংলা সহায়িকা। সেক্ষেত্রে যে কোনো কোম্পানির, যে কোনো প্রকাশনা সংস্থার, যে কোনো লেখকের বাংলা সহায়িকার পেছনে একদম লাস্টের দিকে প্রকল্প বা প্রজেক্ট অংশে কিন্তু প্রুফ সংশোধন পার্ট ছিল। সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা চিহ্ন দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে প্রথম প্রশ্ন আমরা এই অংশ থেকে লিখব, পাণ্ডুলিপি সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রশ্ন লিখব পাণ্ডুলিপি সংশোধনের ক্ষেত্রে মনে রাখার বিভিন্ন বিষয়। যেমন উত্তরে আমরা 1 নম্বরে লিখব, প্রুফ সংশোধনের আগে মূল পাণ্ডুলিপিটি ভালো করে পড়ে নিতে হবে এবং বিষয়টি সম্পর্কে ধারণা আয়ত্ত করতে হবে। 2 নম্বর, প্রুফ সংশোধনের সময় সর্বদা সজাগ সতর্ক থাকতে হবে, কোনোভাবেই ভুল বিষয়টি যেন চোখের দৃষ্টি না এড়িয়ে যায়। 3 নম্বর, বানান সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার, যুক্ত এবং যুগ্ম অক্ষরের অবস্থানগত ধারণা স্পষ্ট হওয়া উচিত। 4 নম্বর, একই বইয়ের মধ্যে একই বানান দুরকম লেখা চলবে না। যেমন বেশি বানানটিকে বয়কারে বে তালিবস শয়হস্যি সি, বানানটি বয়কারে বে তালিবস শয় দীর্ঘি সি, এই বেশি বানান হিসেবে লেখা চলে। প্রুফ সংশোধনের ক্ষেত্রে যে কোনো একটি বানানকে বেছে নিতে হবে। অনেক বানান এমন আছে বাংলা বানানে যে ক্ষেত্রে হস্যি দীর্ঘি বা হস্যু দীর্ঘ এরকমের পার্থক্যের কারণে কিন্তু বাংলা বানান সঠিক গঠিত হয়। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো লেখার মধ্যে বা কোনো পুরো বইটির মধ্যে যাতে একটি বানানের একই রকম পর্যায়ে দেখা যায়। 5 নম্বর, প্রুফ সংশোধনের সময় প্রতিটি অক্ষর, শব্দ, লাইন এমনকি পৃষ্ঠা সম্পর্কে চিহ্ন বা সংকেতের দ্বারা অবস্থানকে নির্দিষ্ট করে দিতে হবে, যাতে ছাপাখানার কর্মীরা সহজে বুঝতে পারে। একবার পড়ে 6 নম্বরে লিখব, একবার পড়ে প্রুফ রিডিং সম্পূর্ণভাবে নির্ভুল করা যায় না, তাই বেশ কয়েকবার মনোযোগের সঙ্গে তা পড়ে দেখতে হবে।
যদি সম্ভব হয় অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে আর একবার সংশোধন করলে সম্পূর্ণ নির্ভুল হতে পারে। 7 দাগ, প্রুফ রিডিংয়ের ক্ষেত্রে কেবল তথ্য কিংবা বানান ভুলই একমাত্র সংশোধনের বিষয় নয়, সামগ্রিক সৌন্দর্যের প্রতিও পরীক্ষককে দৃষ্টি দিতে হবে। অর্থাৎ কিভাবে বাক্য সাজালে কিংবা কোথায় মোটা অক্ষর বা আকারে বড় অক্ষর ব্যবহার করতে হবে, কিংবা কোথাও কোনো তালিকা বা চিত্রের প্রয়োজন আছে কিনা তাও দেখতে হবে। তাছাড়াও বাক্যের অন্তর্গত বাক্যগুলির অবস্থান সমান দূরত্বে হয়েছে কিনা তা লক্ষ্য করতে হবে। 8 দাগ, ঠিক উপযুক্ত স্থানে উপযুক্তভাবে ব্যবহার না করলে বাক্যের তত্ত্বগত এবং অর্থগত পরিবর্তন ঘটে যায়। তাই চিহ্ন সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে প্রুফ রিডারদের। 9 নম্বরে, প্রুফ রিডিংয়ের সময় ছাপার কালির কালো রঙের কলম ব্যবহার করা যাবে না। তাতে সংশোধন করলেও বিষয়টি ছাপার কর্মীদের কাছে পরিষ্কার নাও হতে পারে। 10 নম্বর, সর্বোপরি প্রুফ রিডিংয়ের ক্ষেত্রে ধৈর্য একটা মুখ্য বিষয়। ধৈর্য হারালে সংশোধনের কাজে বিঘ্ন ঘটতে পারে। যেমন কোনো বিষয়ে সম্যক ধারণা না থাকলে ধৈর্যের অভাবে তা এড়িয়ে গেলে কাজে ভুল থেকে যাবে। প্রথম প্রশ্নের উত্তর এখানে শেষ হলো। পরবর্তী অর্থাৎ 2 নম্বর প্রশ্নে হচ্ছে, প্রুফ রিডারের মূল কর্তব্যগুলি সূত্রাকারে আলোচনা করো। প্রথমে লিখব 1 নম্বর পয়েন্ট দিয়ে, যে কোনো ধরনের ছাপার ভুল যাতে নজরে পড়ে সেদিকে সঠিক দৃষ্টি দিতে হবে। 2 নম্বর, ছেদ ও জ্যোতিচিহ্নের ব্যবহার যাতে ভুলভাবে না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রুফ রিডারের কর্তব্য। মূল পাণ্ডুলিপির সঙ্গে কম্পোজ করা অংশ খুব ভালোভাবে মিলিয়ে দেখে নেওয়া প্রয়োজন। দেখা উচিত মূল বিষয়ের কোনো অংশ যেন বাদ না পড়ে যায়। প্রয়োজনে অতিরিক্ত অক্ষর, শব্দ বা উল্টে যাওয়া অক্ষরকে সঠিকভাবে বাদ দেওয়া প্রুফ রিডারের কর্তব্য। 5 নম্বর, কম্পোজ করা ম্যাটারে শব্দগুলির মধ্যে বা লাইনের ওপরে নিচে যথেষ্ট বা নির্দিষ্ট পরিমাণ ফাঁক আছে কিনা তা দেখে নেওয়া প্রুফ রিডারের কর্তব্য। পৃষ্ঠার সংখ্যা ঠিক আছে কিনা, সূচিপত্রের সঙ্গে তার বিন্যাস যথাযথ হয়েছে কিনা দেখে নেওয়া উচিত। 7 নম্বর, অসতর্কতাবশত অনেক সময় এক লাইন বারবার বা 2-3 বার লাইন বাদ চলে যায়, সেগুলি দেখিয়ে দেওয়া প্রুফ রিডারের কর্তব্য। 8, অক্ষরের মাপ ও ধরন একরকম না হলে তা ঠিক করা উচিত। 9, বানানের ক্ষেত্রে একই রকম নিয়ম মেনে চলতে হবে। 10, লাইন ফাঁকা কিংবা ভাঙা হলে তা সোজা করবার নির্দেশ দিতে হবে। 11 নম্বর, কম্পোজ করা বিষয়ের মার্জিন ঠিক মাপের আছে কিনা দেখে নিতে হবে। 12 নম্বর, কম্পোজ করা অংশে উদ্ধৃতি চিহ্নের যথার্থতা দেখে নিতে হবে। অনেক সময় দ্বিতীয় উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে শেষ করা হয় একক উদ্ধৃতি চিহ্ন দিয়ে, অথবা যেখানে উদ্ধৃতি চিহ্ন বসবে না সেখানে উদ্ধৃতি চিহ্ন থেকে যায়। এসব ঠিক জায়গায় বসছে কিনা তা দেখে নেওয়া প্রুফরিডারের কাজ। 13 নম্বর, নির্দিষ্ট মাপের হরফ বা হরফের বৈচিত্র্য দেখে কাজ হয়েছে কিনা জেনে নেওয়া উচিত প্রুফরিডারের। শেষ 14 নম্বর পয়েন্ট, উল্টে যাওয়া অক্ষরকে ঠিকঠাক বসানো হয়েছে কিনা দেখে নেওয়া প্রুফরিডারের দায়িত্ব। চলে যাব আমরা শেষ এবং পরবর্তী প্রশ্ন। কি প্রশ্ন? একজন উপযুক্ত প্রুফরিডারের কি কি গুণ থাকা উচিত লেখো। লিখব, কোনো গ্রন্থ বা কপি নির্ভুল ছাপানোর জন্য কম্পোজারের যেরকম দায়িত্ব প্রুফরিডারের দায়িত্ব তার চেয়ে কম নয়, বরং অনেক বেশি। কারণ কম্পোজার যা কম্পোজ করেন তা ভুল ধরা হলো প্রুফরিডারের দায়িত্ব। অন্যদিকে সাধারণ কম্পোজারের চেয়ে প্রুফরিডারকে অনেক দক্ষ ও অভিজ্ঞ মনে করা হয়। একজন দক্ষ প্রুফরিডারের সার্বিক দিক নির্দেশনায় একটি গ্রন্থ বা কপি নির্ভুল মুদ্রিত হতে পারে। তাই প্রুফরিডারকে অবশ্যই প্রমিত বানান, ত্রুটিমুক্ত শব্দচয়ন এবং আধুনিক বাংলা ভাষার পর্যায়ক্রমিক গঠন পরিবর্তন সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। প্রুফরিডারকে অবশ্যই হতে হবে ধৈর্যশীল ও তীক্ষ্ণদর্শী। বর্তমান সময়ে প্রফেশনাল প্রুফরিডার ছাড়াও অনেক গ্রন্থকার নিজের গ্রন্থের প্রুফ সংশোধনের কাজ নিজেই করে থাকেন। গ্রন্থকার নিজেই গ্রন্থের প্রুফ দেখলে মুদ্রিত গ্রন্থটি বহুলাংশে নির্ভুল হয়। লেখক বা প্রফেশনাল প্রুফরিডার যিনি প্রুফ সংশোধনের কাজ করবেন তাকে কতকগুলো নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, প্রুফ হাতে আসার সাথে সাথে সংশোধনের কাজ শুরু করতে হবে, যাতে সংশোধিত প্রুফ ফেরত পাঠাতে বিলম্ব না হয়। প্রুফ সংশোধনের সময় মূল পাঠের কোনো পরিবর্তন বা সংযোজন বাঞ্ছনীয় নয়। তৃতীয়ত,
লেখার কোনো অংশ যাতে পাণ্ডুলিপি হতে বাদ না পড়ে সেই জন্য মূল পাণ্ডুলিপির সাথে মিলিয়ে প্রুফ সংশোধনের কাজ করতে হবে। চতুর্থত, সংশোধনের কাজটি নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য একজন সহকারী নেওয়া যেতে পারে, যিনি পাণ্ডুলিপি পড়বেন এবং সাথে সাথে প্রুফ রিডার প্রতিটি লাইন মিলিয়ে প্রয়োজনীয় সংশোধন করে থাকবেন। 5. প্রুফ সংশোধনের সংকেত চিহ্নগুলো প্রুফ শিটের নিজ নিজ লাইনের বাঁ দিকের মার্জিনে পরপর লিখতে হবে, প্রয়োজনে ডান দিকেও লেখা যেতে পারে। ষষ্ঠত, মার্জিনে পৃথক বোঝাতে প্রত্যেক সংকেত চিহ্নের পরে একটা হেলানো স্ট্রোক দিতে হবে। বিভাগ ও উপবিভাগের শীর্ষকগুলোর জন্য নির্দেশিত মাপের হরফ ব্যবহার করা হয়েছে কিনা সেদিকে দৃষ্টি রাখতে হবে। মূল পাঠের প্রত্যক্ষ অনুচ্ছেদ, উদ্ধৃতি এবং উদাহরণে যথেষ্ট বা যথাযথ বিন্যস্ত আছে কিনা সেদিকে দৃষ্টি রাখতে হবে। সংখ্যা, পরিসংখ্যান ও তারিখ নির্ভুল রয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। সংযুক্ত চিত্র, চিত্রের নম্বর, সারণী, পরিচয় ও ক্রমিক সংখ্যা সঠিক আছে কিনা সেদিকেও দৃষ্টি রাখতে হবে। এখানেই এই প্রশ্নটির উত্তর শেষ হলো। পরবর্তীতে আরও একটা টিপস তোমাদের দিয়ে রাখি, তোমাদের কিন্তু প্রুফ সংশোধন করতে দেবে। সেক্ষেত্রে প্রথমেই আমি যেভাবে বললাম যে ক্লাস 11-এর বাংলা সহায়িকা, যে কোনো কোম্পানির যে কোনো লেখকের বাংলা সহায়িকা নিয়ে প্রকল্প বা প্রজেক্ট অংশে কিন্তু প্রুফ সংশোধন আছে। সেখান থেকে অনেক তোমরা এরকম প্রুফ রিডিং এবং তার চিহ্নিকরণ যে চিহ্ন সেগুলো পেয়ে যাবে, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আশা করি সেক পেপারের এই পার্টটা তোমাদের অনেক কাজে লাগবে এবং এই 3টে প্রশ্ন তোমরা খাতায় লিখে নিয়েছো। যদি এরকম আরও অনেক সেক পেপারের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে প্রথমে সবার আগে এরকম আরও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।